প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান 2-এর রাষ্ট্রচিন্তা বিষয়ক আলোচনা। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 থেকে পার্ট 2-এর অ্যারিস্টটল কর্তৃক সরকারের শ্রেণীবিভাগ তত্ত্ব নিয়ে। আজকে আলোচনায় আপনাদের সাথে আছি আমি শাহবানু ইভা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আপনারা যেগুলো জানতে পারবেন তা হলো অ্যারিস্টটল কর্তৃক সরকারের যে শ্রেণীবিভাগ তার বর্ণনা দিতে পারবেন এবং অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ তত্ত্বের যে সমালোচনা রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে পারবেন। অ্যারিস্টটলকে বাদ দিয়ে প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা কল্পনা করা যায় না। তাকে রাজনীতি বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে, কারণ একটি স্বতন্ত্র এবং পৃথক বিষয় হিসেবে রাজনীতি বিজ্ঞানের ভিত তিনি প্রথম রচনা করেন। তিনি ছিলেন গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র এবং দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের গৃহশিক্ষক। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। নীতিশাস্ত্র, অধিবিদ্যা, রাজনীতি, চিকিৎসা বিজ্ঞান, জ্ঞানের এই বিভিন্ন শাখায় ছিল তার বিচরণ। রাজনীতি বিষয়ক পুস্তকের মধ্যে তার দি পলিটিক্সই প্রধান। এছাড়াও তিনি দি এথিক্স, দি লজিক ইত্যাদি পুস্তকও রচনা করেন, যেগুলো বেশ উল্লেখযোগ্য। তবে দি পলিটিক্স গ্রন্থেই তিনি তার রাষ্ট্র বিষয়ক যে চিন্তা সেটির বিবৃতি করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি অ্যারিস্টটল কর্তৃক সরকারের যে শ্রেণীবিভাগ তত্ত্ব রয়েছে তার যে মূল বিষয়বস্তু এবং সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করব। সরকারের শ্রেণীবিভাগ রাজনীতি অধ্যয়নের বিশেষত তুলনামূলক রাজনীতি অধ্যয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল তৎকালীন সময়ের 158টি রাষ্ট্রের সংবিধান সংগ্রহ করেন এবং এর তুলনামূলক পর্যালোচনা করেন এবং এই পর্যালোচনার মাধ্যমে তিনি একটি উত্তম সংবিধান বা সরকার ব্যবস্থার দিক নির্দেশনা দিয়েছিলেন। দি পলিটিক্স গ্রন্থের 4র্থ অধ্যায়ে অ্যারিস্টটল সরকার, রাষ্ট্র এবং সংবিধানের বিভিন্ন বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যারিস্টটল কর্তৃক প্রদত্ত সংবিধানের এই যে বিভাজন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের এটি মনে রাখতে হবে যে বর্তমান সময়ে সরকার, সংবিধান এবং রাষ্ট্র পৃথক বা ভিন্নভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে, কিন্তু অ্যারিস্টটল এগুলোকে ভিন্ন মনে করতেন না। তিনি এই প্রত্যয়গুলোকে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করেননি। হয়তো তৎকালীন সময়ে গ্রিসের যে রাজনৈতিক পরিস্থিতি সেটির কারণেই তিনি এই যে এদেরকে অভিন্ন মনে করতেন তার বাস্তবতা নিহিত রয়েছে। তার সমসাময়িক গ্রিসের যে নগররাষ্ট্র সেগুলো মূলত ধনিকতন্ত্রী এবং গণতন্ত্রীদের মধ্যে ক্ষমতার প্রতিনিয়ত অদল বদলের ফলে প্রায়শই চরম অরাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করত। উপরোক্ত শ্রেণীর দুটির কোনো একটির পরিবর্তনের ফলে দেখা যেত যে রাষ্ট্রের চরিত্র বা প্রকৃতি বদলে গেছে। তাই অ্যারিস্টটলের একথা ভাবার যথেষ্ট কারণ ছিল যে সরকার, রাষ্ট্র এবং সংবিধান তিনি একই চিন্তাধারায় নিয়ে এসেছিলেন, কারণ এর যে কোনো একটি পরিবর্তন রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। অ্যারিস্টটল সংবিধানের সংজ্ঞা নির্দেশ করেছেন এভাবে: সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসমূহের বিন্যাস ব্যবস্থা। অন্য কথায় অ্যারিস্টটলের মতানুযায়ী বলা যায়, সার্বভৌম নগররাষ্ট্রের সংগঠন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ই সংবিধান। অ্যারিস্টটল কর্তৃক প্রদত্ত সরকারের এই শ্রেণীবিভাগ কোনো নতুন বিষয় নয়। তার পূর্বে প্লেটো তার রিপাবলিক গ্রন্থের 8ম পুস্তকে সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা বলতে পারি যে প্লেটো যেখান থেকে শেষ করেছেন, অ্যারিস্টটল সেখান থেকেই সরকারের শ্রেণীবিন্যাসগুলো শুরু করেছেন। অ্যারিস্টটলের মতে নগররাষ্ট্রের উদ্দেশ্য প্রধানত দুটি: ক. সৎ জীবনযাপনে সাহায্য করা এবং খ. ব্যক্তিগত সন্তুষ্টি বিধান করা। সকলের অভিন্ন স্বার্থ সংরক্ষণ করাই উত্তম লক্ষ্য, কিন্তু সকল সংবিধান এ নীতিতে অবচল থাকে না। তিনি বলেন, কোনো সংবিধানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা যদি সকলের অভিন্ন স্বার্থ রক্ষা করে তখন সেটি হবে উত্তম সংবিধান।
কিন্তু যখন আবার কোনো কোনো ক্ষেত্রে শাসক গোষ্ঠী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তখন সেটিকে বিকৃত শাসন ব্যবস্থা বলা যেতে পারে। তিনি আরও বলেছেন, শাসন ক্ষমতা একজনের হাতে, কতিপয়ের হাতে বা বহুজনের হাতে থাকতে পারে। শাসকের গুণ এবং সংখ্যার উপর বিচার করে তিনি রাষ্ট্র বা সংবিধানের শ্রেণীবিভাগ করেছেন। সঠিক বা খাঁটি সংবিধানে একজন শাসক বা কয়েকজনের শাসক বা বহুজনের শাসন হলেও তা যদি সকলের স্বার্থ রক্ষা করে সেটি প্রকৃত বা উত্তম সংবিধান। অ্যারিস্টটল একজনের শাসনকে রাজতন্ত্র, অল্প কয়েকজনের শাসনকে অভিজাততন্ত্র এবং বহুজনের শাসনকে পলিটি বলেছেন। শাসকের সংখ্যা একজন হোক, অল্প কয়েকজন হোক বা বহুজনের হোক, সেই শাসন ক্ষমতা বা শাসকবৃন্দ যদি সকলের স্বার্থ রক্ষা না করে কতিপয় বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে তখন সেটি বিকৃত শাসন বলে পরিগণিত হবে। তার মতে এরূপ ক্ষেত্রে রাজতন্ত্রের বিপরীত স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্রের বিপরীত ধনিকতন্ত্র এবং পলিটির বিপরীত গণতন্ত্র বলে তিনি উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আসুন এখন আমরা একটি ছকের মাধ্যমে অ্যারিস্টটল কর্তৃক কৃত সরকারের যে শ্রেণীবিভাগ সেটি স্ক্রিনে দেখে নেই। অ্যারিস্টটল সরকারের যে শ্রেণীবিভাগ করেছেন এখানে দেখানো যাচ্ছে যে শাসকের সংখ্যা, তার স্বাভাবিক রূপ এবং বিকৃত রূপ। এখানে একজনের শাসনকে তিনি বলেছেন স্বাভাবিক রূপ হিসেবে রাজতন্ত্র এবং বিকৃত রূপ এটির স্বৈরতন্ত্র। দ্বিতীয়টি হচ্ছে মুষ্টিমেয় শাসন এবং এর স্বাভাবিক রূপ অভিজাততন্ত্র এবং এর বিকৃত রূপ ধনিকতন্ত্র। বহুজনের শাসনকে তিনি বলেছেন পলিটি, যেটি এর স্বাভাবিক রূপ এবং এর বিকৃত রূপ হচ্ছে গণতন্ত্র। অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ নির্ধারণের ক্ষেত্রে আরও দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে 1 নম্বর আদর্শ সরকার এবং দ্বিতীয়টি হচ্ছে বিকৃত সরকার। আদর্শ সরকার এই ধরনের সরকার জনকল্যাণে কাজ করে থাকে। এরপরে রয়েছে সরকারের বিকৃত রূপ, এই ধরনের সরকার ব্যক্তিগত স্বার্থে কাজ করে থাকে। এখানে তিনি সরকারের 3টি রূপের কথা বলেছেন যেটি আদর্শ সরকারের বিপরীত, যেমন স্বৈরতন্ত্র। এখানে একজন ব্যক্তির হাতে শাসন ক্ষমতা থাকে কিন্তু তিনি জনগণের ক্ষতির কারণ হয়ে যান, কারণ এই যে শাসক তিনি জনস্বার্থে কাজ না করে নিজের স্বার্থ বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে থাকেন। এখানে জনগণের মতামতের কোনো মূল্য থাকে না। এরপরে রয়েছে ধনিকতন্ত্র। ক্ষমতা কিছু ধনী এবং প্রভাবশালী ব্যক্তির হাতে থাকে, তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থে কাজ করে থাকেন। এখানে এটি অভিজাততন্ত্রের বিকৃত রূপ। এবং শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে গণতন্ত্র। এখানে সাধারণ জনগণ শাসন পরিচালনা করে থাকেন কিন্তু এটি জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে পরিচালিত হয়। এটি পলিটির বিকৃত রূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অ্যারিস্টটল কর্তৃক সংবিধান বা রাষ্ট্রের যে বিভাজন সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা অ্যারিস্টটলের যে সরকারের শ্রেণীবিভাগ তা বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। আমরা সংক্ষেপে সেই সকল সমালোচনা সম্বন্ধে কিছু আলোচনা করব। গণতন্ত্রের প্রতি অ্যারিস্টটলের আক্রমণাত্মক মনোভাব প্রকাশিত হওয়ায় তার যে সংবিধানের শ্রেণীবিভাগ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। তিনি গণতন্ত্রকে বিকৃত শাসন বলেছেন, যেটি বর্তমান সময়ে বা আজকাল একদমই গ্রহণযোগ্য নয়। সংখ্যাগরিষ্ঠের দ্বারা শাসনকার্য পরিচালিত হলে রাষ্ট্রের উদ্দেশ্য তথা যে জনকল্যাণ সেটি সম্পূর্ণরূপে পালন হয় বা কল্যাণ সাধিত হতে পারে বলে বর্তমান সময়ে মনে করা হয়ে থাকে। দ্বিতীয়ত, অ্যারিস্টটলের মতে রাজতন্ত্র একটি উত্তম শাসন এবং কিন্তু বক্তব্য বর্তমানে একেবারেই অচল, কেননা রাজতন্ত্র অতি সহজে স্বৈরতন্ত্রের রূপ নিতে পারে এবং এটি বিকৃত হওয়ার ঝুঁকি বেশি। এরপরে রয়েছে সরকার, সংবিধান এবং রাষ্ট্রকে অ্যারিস্টটল এক বলে মনে করেছেন, কিন্তু বর্তমান সময়ে এটি যুক্তিসঙ্গত মনে করা হয় না, কেননা গণতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি ইত্যাদির ধারণাগুলোর সাথে অ্যারিস্টটলের যে শ্রেণীবিভাগ রয়েছে সরকারের সেটি একেবারেই যায় না। এছাড়াও বর্তমানে সরকারের শ্রেণীবিভাগ শুধুমাত্র সংখ্যা বা গুণের উপর নির্ভর করে করা হয়ে থাকে না। অধুনা জটিল ধরনের জাতিরাষ্ট্রের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন উদ্দেশ্যর ফলে সরকারের ধরনও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভাজনের যে মানদণ্ড সেটি ভিন্নতর এবং বহুমুখী।
তবে আধুনিক দৃষ্টিকোণ দিয়ে আমরা অ্যারিস্টটলের যে শ্রেণী বিভাজন রয়েছে সেটিকে বিচার করতে পারি না, কারণ এটি তার প্রতি অন্যায় করা হবে। কারণ ২৫০০ বছর পূর্বে তিনি যে রাজনৈতিক পরিস্থিতিতে এই বিভাজন করেছিলেন তার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন, এটিও আমাদের মনে রাখা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করলাম। এ সম্পর্কে আপনারা আরও যদি কিছু জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।